যার কাছে হয়েছিল আমার যৌন জীবনের হাতেখড়ি। আমার বয়স তখন 18, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমাদের গ্রামে ভালো কলেজ না থাকায় শহরে মামার বাড়ি থেকে পড়াশোনা করতাম। ভালো ছাত্র এবং ছেলে হিসেবে গ্রামে এবং মামাদের পাড়ায় আমার খুবই সুনাম ছিল, তাই মামা মামি সহ পাড়ার সকলেই আমাকে ভালোবাসত। আমার মামা একজন বড় ব্যবসায়ী। বছর দুয়েক হলো উনি বিয়ে করেছেন, এখনও বাচ্চা কাচ্চা হয়নি। মামি দেখতে খুবই সুন্দরী, বয়স 23-24 বছর হবে। 3 তলার বড় বাড়িতে আমি, মামা, মামি এবং একজন কাজের মহিলা থাকতাম। একতলায় ছিল রান্নাঘর আর ডাইনিং রুম, দোতলায় ড্রয়িং রুম সহ আরও 2টি বেডরুম ছিল, যার একটাতে মামা মামি এবং আরেকটাতে আমি থাকতাম। 3 তলায় আরও 2টি বেডরুম ছিল, যার একটাতে কাজের মহিলা থাকতেন এবং অন্যটা গেস্ট রুম হিসেবে ব্যবহার হতো, আর ছিল একটা ঠাকুর ঘর। প্রতিটি বেডরুমের সাথেই অ্যাটাচড বাথরুম ছিল, তাই কারও কোনো প্রকার অসুবিধে হতো না। আমি সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। ছুটির দিনে মামির সাথে গল্পগুজব এবং বিকেলে বাড়ির ছাদে একটু হাঁটাহাঁটি করতাম। আমার ফুল বাগান করার খুব শখ ছিল, তাই মামা বাড়ির ছাদের ওপর টব দিয়ে আমি গোলাপের চাষ করতাম। মামি উচ্চ মাধ্যমিক পাশ করার পরপরই বিয়ে হয়ে যাওয়াতে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। বাড়িতে কোনো কাজ নেই, তাই প্রায় সব সময় উনি আমার রুমে আমার বিছানায় শুয়ে বসে থাকতেন। আমি অনেকদিন ওনাকে বলেছি পুনরায় পড়াশোনা শুরু করতে, কিন্তু উনি বলেন এখন আর ওনার ওসব ভালো লাগে না। মামা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন এবং মাঝে মাঝে দেশের বাইরেও যেতেন 1-2 সপ্তাহের জন্য। মামিকে উনি খুব একটা সময় দিতেন না। আমি বুঝতে পারতাম মামি খুব একাকী বোধ করতেন এবং চাপা একটা কষ্ট বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াতেন, কিন্তু কাউকে কখনো প্রকাশ করতেন না। ওনার জন্য আমারও খুব খারাপ লাগত। তাই একদিন আমি মামিকে জিজ্ঞাসা করলাম, আপনার উপন্যাস পড়তে কেমন লাগে? উনি বললেন উপন্যাস পড়তে ওনার খুব ভালো লাগে। তাই মনে মনে ঠিক করলাম পাবলিক লাইব্রেরির একটা কার্ড করব এবং সেখান থেকে মামিকে ভালো ভালো উপন্যাস এনে দিব। অন্তত তার সময়টা তো কাটবে উপন্যাস পড়ে। পরদিন কলেজ থেকে ফেরার পথে পাবলিক লাইব্রেরিতে গিয়ে গল্পের বইয়ের জন্য একটা কার্ড করলাম এবং সমরেশ মজুমদারের গর্ভধারিণী উপন্যাসটা মামির জন্য নিয়ে এলাম। মামি খুব খুশি হলেন। তারপর থেকে মামি সারাদিন আমার বিছানাতে শুয়ে বসে উপন্যাসের পর উপন্যাস পড়ে দিন কাটাতে লাগলেন, আর আমিও ওনার জন্য উপন্যাস সরবরাহ করতে লাগলাম। এভাবে আমরা পরস্পরের ভালো বন্ধুতে পরিণত হলাম। সম্বোধন আপনি থেকে তুমিতে রূপান্তরিত হল। মামি এখন আর তেমন একাকী বোধ করেন না। উপন্যাস পড়ে আমার সাথে গল্প করে তার ভালো দিন কাটতে লাগল। কিন্তু আমার একটা সমস্যা তৈরি হলো যে মামি আমাকে বেশি সময় বাড়ির বাইরে থাকতে দিতেন না। কলেজ থেকে একটু ফিরতে দেরি হলেই উনি আমার মোবাইলে ফোন করা শুরু করতেন। যা হোক, আমারও মামির সঙ্গ ভালোই লাগত। নানা রকমের গল্প করতাম, আড্ডা মারতাম। মামি আমাকে বলতেন, তুমি যেন তোমার মামার মতো হয়েও না, বিয়ে করে বউকে সময় দিও। আমি হেসে বলতাম, আগে বিয়ে তো করি, তারপর দেখব। আমি এখন মামির সাথে অনেক ফ্রি, অনেক কথাই খোলামেলা আলোচনা হয়। একদিন উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কারো সাথে প্রেম করি কিনা বা কাউকে পছন্দ করি কিনা। আমি হেসে বললাম, যাহ, পড়াশুনো করে যতটুকু সময় পাই সেটাতে আমি তোমাকেই দিই, তো প্রেম করব কখন? প্রেম করতে হলে মেয়েদের সময় দিতে হয়, বুঝলে? মামি আমার নাক চেপে দিয়ে বলতেন, তাই নাকি মশাই? মামি আমার গায়ে হাত দিয়ে ইয়ার্কি ফাজলামো করতেন, কিন্তু আমি কখনোই সেগুলিকে সিরিয়াসভাবে নিতাম না, বা আমি তার গায়ে কখনো হাত দিতাম না। আসলে আমি মামিকে খুবই শ্রদ্ধা করতাম এবং বন্ধু হিসেবে ভালোবাসতাম। এছাড়া ওনাকে নিয়ে আমার মাথায় কখনো কোনোদিন খারাপ চিন্তা আসেনি। উনি যখন আমার বিছানাতে শুয়ে উপন্যাস পড়তেন, কখনো কখনো ওনার বুকের আঁচল সরে যেত বা শাড়িটা পায়ের অনেকটা উপরে উঠে প্রায় ওনার হাঁটু পর্যন্ত দেখা যেত, কিন্তু ওনার তাতে কোনো রকম ভাবালেশ ছিল না, আর আমিও ওগুলো পাত্তা দিতাম না। এক কথায় ওনার প্রতি আমার কোনো খারাপ নজর ছিল না। ব্যবসার কাজে মামা যখন 1-2 সপ্তাহ বাসায় থাকত না, তখন আমার রুমে গভীর রাত পর্যন্ত চলত আমাদের আড্ডা। তারপর মামি রাত 2-3টের দিকে নিজের ঘরে গিয়ে শুতেন। এখন মামা 2 সপ্তাহের জন্য দেশের বাইরে, তাই গভীর রাত পর্যন্ত আমরা আড্ডা দিতে লাগলাম। কলেজে একদিন পার্থ নামে এক ছেলের সাথে আমার পরিচয় হলো।
আলাপের এক পর্যায়ে জানতে পারলাম ও আমাদের পাড়ারই ছেলে এবং ওদের বাড়ি আমার মামার বাড়ির 2টো বাড়ির পরে। যা হোক, তারপর থেকে আমরা বন্ধু হয়ে গেলাম এবং একসাথে কলেজে যাতায়াত করতে লাগলাম। এর মধ্যে একদিন ও আমাকে কলেজ ফাঁকি দিয়ে মর্নিং শোতে একটা ইংরেজি অ্যাডাল্ট ফিল্মও দেখাতে নিয়ে গেল। ফিল্মটা দেখার পর শরীরের মধ্যে কেমন যেন একটা ভাব হতে লাগল। বাসায় ফিরে দেখি মামি আমার রুমে আমার বিছানায় শুয়ে একটা উপন্যাস পড়ছে। আমাকে দেখে হেসে বললেন, যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খুব খিদে পেয়েছে, একসাথে খাবো। কথাটি বলে উনি উপন্যাসটা বন্ধ করে আমার বিছানার উপর রেখে নিচে ডাইনিং রুমে চলে গেলেন। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি প্লেটে খাবার সাজিয়ে মামি বসে আছেন। আমি যেতেই খাওয়া শুরু হলো। খেতে খেতে আমরা গল্প করতে লাগলাম এবং এক পর্যায়ে আমি পার্থসমে আমার বন্ধুর কথাটা মামিকে বললাম। মামি হেসে বললেন, দেখো পার্থকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না যেন, আর বাইরে বসে আড্ডা মেরো না। আমি বললাম, না না, তা কেন হবে। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পরে মামিও আমার ঘরে এসে ঢুকল। মামিকে বললাম, মামি তুমি একটু আমার টেবিলে বসে উপন্যাসটা পড়ো, আমি একটু শুয়ে নি, শরীরটা কেমন যেন ভালো লাগছে না। মামি এসে আমার গায়ে হাত দিয়ে বলল, কেন, কি হয়েছে, জ্বর-টর হয়নি তো? আমি বললাম, আরে না, মাথাটা একটু ব্যথা করছে। মামি বলল, তুমি শুয়ে পড়ো, আমি বরং তোমার কপালটা একটু টিপে দিই। আমি বললাম, আরে না না, কপাল টিপতে হবে না, একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আসলে ওই অ্যাডাল্ট ফিল্মটা দেখার পর থেকেই আমার শরীরের উত্তাপ যেন বেড়ে গিয়েছিল। কেবল ঘুরে ফিরে ফিল্মের রগরগে দৃশ্যগুলি চোখের সামনে ভেসে উঠছিল। মামিকে আমি এই কথাগুলি বলতে পারছিলাম না। তাই মনে করলাম, মামিকে ঘুমের কথা বললে উনি যদি একটু ওনার ঘরে যায়, তবে এই সুযোগে আমি আমার রুমে শুয়ে শুয়ে একটু হাত মেরে শরীরের গরমটা কমাবো। কিন্তু মামি যেতে নারাজ। উনি বললেন, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাশে শুই। আমি বললাম, না না, তা হয় না। উনি বললেন, কেন হয় না, অসুবিধাটা কি? আমি বললাম, কেউ যদি এভাবে আমাদের দেখে নেয় তবে ব্যাপারটা ভালো দেখাবে না। উনি বললেন, আরে বাপু, কোনো অসুবিধে নেই, আর তাছাড়া এখানে কে আছে দেখার মতো? আমি বললাম, কেন, কাজের মাসিটা আছেন না? মামি বললেন, ধুর বোকা, উনি তো নিচে রান্নাঘরে রাতের জন্য রান্না করছেন, আর উনি যদি দেখেনি তো এতে খারাপ মনে করার কি আছে? আমি হেসে বললাম, মামি, কার মনে কি আছে বলা তো যায় না। আমরা হয়তো খারাপ কিছু মনে না করে দুজনে পাশাপাশি শুয়ে থাকব, কিন্তু ব্যাপারটা ওনার কাছে স্বাভাবিক নাও মনে হতে পারে। উনি ব্যাপারটা বুঝতে পারলেন এবং বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমার পাশে বসে উপন্যাসটা পড়ি। আমি বললাম, ঠিক আছে, পড়ো। ডিসেম্বর মাস, বেশ শীত পড়েছে, তাই আমি লেপটা গায়ে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। চোখের মধ্যে শুধুই সিনেমার রগরগে দৃশ্যগুলি চলে আসছে। মামি পাশে বসে থাকায় সেটাকে হাতেও নিতে পারছি না। মামি হঠাৎ বলে উঠলেন, আজ আমার মা ফোন করেছিলেন। আমি চোখ খুলে মামির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন উনি, আসছেন না কি এখানে? মামি বললেন, না, উনি আসতে পারবেন না, তবে 1 সপ্তাহ পরে আমার ছোট বোন সুরভির পরীক্ষা শেষ হয়ে গেলে ও আসবে। আমি জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়ে ও? মামি বললেন, বিএ পরীক্ষা দিচ্ছে। কাল সকালে মামা বাড়িতে ফিরবেন, তাই রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি রুমের দরজাটা বন্ধ করে ডিম লাইটটা জ্বালিয়ে সিনেমার দৃশ্যগুলি মনে করে শরীরটা একটু ঠান্ডা হলো। বাথরুমে গিয়ে হাত ধুয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। রাতে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। মনে করতে চেষ্টা করলাম স্বপ্নে কি দেখেছি। মনে পড়ল, স্বপ্নে দেখেছি। মনটা খুব খারাপ হয়ে গেল মামিকে নিয়ে এহেন স্বপ্ন দেখার জন্য। কিছুতেই মেলাতে পারলাম না কেন আমি মামিকে নিয়ে এই জাতীয় স্বপ্ন দেখলাম। যা হোক, বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে প্যান্ট খুলে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আবার বিছানায় এলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 5:30 বাজে। বাইরে এখনও অন্ধকার, চোখে ঘুম আসছে না, শুধু স্বপ্নের কথাটাই বারবার মনে আসছে। এভাবে ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল মামিল ডাকে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। দেখি মামি দাঁড়িয়ে আছেন বাইরে, সুন্দর একটা নিষ্পাপ হাসি মুখে নিয়ে। বললেন, কি গো, আজ কলেজে যাবে না? কটা বাজে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, যাব। বলেই তাড়াতাড়ি রুমের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বাজে। মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক দেরি হয়ে গেছে, আজ আর কলেজে যেয়ে লাভ নেই। মামি জিজ্ঞাসা করলেন, কি হলো, মুখটা অমন ভারী হয়ে গেল কেন?
বললাম, আজ কলেজের ক্লাসটা মিস হয়ে গেল। মামি বললেন, এক কাজ করো, পার্থকে ফোন করে দেখো ও কলেজে গেছে কিনা। তাহলে পরে গিয়ে ওর কাছ থেকে আজকের ক্লাসের নোটগুলি নিয়ে আসবে। আমি বললাম, গুড আইডিয়া, থ্যাংক ইউ। আমি ফটাফট পার্থকে ফোন করলাম। ও বলল ও এখন ক্লাসে, আমাকে পরে ফোন দেবে। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। মামি বললেন, যাও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও, সকাল থেকে এখনো কিছু খাইনি, তুমি এলে একসাথে নাস্তা করব। আমি বললাম, সে কি, তুমি এখনো নাস্তা করনি কেন? মামি বললেন, ইচ্ছে করছিল না তাই। আমি জিজ্ঞাসা করলাম, মামা এসেছেন? মামি বলল, হ্যাঁ, সকাল ৮টায় এসেছেন। আবার জিজ্ঞাসা করলাম, কোথায় মামা, রুমে ঘুমাচ্ছেন নাকি? মামি বললেন, আরে না, একটু আগে অফিসে চলে গেছেন। আমি বললাম, ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসছি। আমি ঝটপট করে বাথরুমে ঢুকে পড়লাম এবং স্নান সেরে ড্রেস করে নিচে নেমে গেলাম নাস্তা করতে। মামি আর আমি একসাথে নাস্তা করলাম। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। দেখি পার্থ ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই পার্থ জিজ্ঞাসা করল, কি, আজ যে কলেজে এলে না? ঘুম ভাঙেনি নাকি? বললাম, না, উঠতে অনেক দেরি হয়ে গেছে। ও বলল, বুঝেছি, গতকালের সিনেমা দেখে সারা রাত হাত মেরেছ, তাই না? ওর কথা শুনে কানটা আমার গরম হয়ে উঠল, কারণ মামি আমার পাশেই বসে আছেন। জানি না শুনতে পেলেন নাকি কথাটা। আমি মামির দিকে তাকিয়ে একটু ইতস্তত হয়ে ওকে বললাম, আরে না, তেমন কিছু না, এমনিতেই ঘুমটা একটু দেরিতে ভেঙেছে। আমি কথার বিষয়বস্তু পাল্টে ওকে বললাম, পার্থ, আজকের ক্লাসের নোটগুলি আমার দরকার, তুমি কি আমাকে আজ সেগুলি দিতে পারবে? ও বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসো। আমি বললাম, ঠিক আছে, বাই। ফোনটা কেটে দিয়ে একটু ভয়ে ভয়ে মামির দিকে তাকালাম। দেখি উনি প্লেটের দিকে তাকিয়ে খেয়ে চলেছেন। আমি বললাম, কি হলো, কথা বলছো না কেন মামি? মামি একটু রাগ রাগভাবে বললেন, কাল তাহলে সিনেমা দেখতে যাওয়া হয়েছিল? আমি তো একদম ঘাবড়ে গেলাম। থতমত খেয়ে বললাম, হ্যাঁ, মানে। মামি বললেন, থাক, আর মানে করতে হবে না, আমি বুঝেছি, তো আমাকে বলোনি কেন সেটা? আমি বললাম, কি বলবো বলো, সেটা কোনো ভালো কিছু না। মামি বললেন, ভালো খারাপ তুমি আমাকে সব কিছু বলতে পারো, আমি তোমার মামি, কিন্তু বন্ধুও বটে, তাই নয় কি? আমি বললাম, হ্যাঁ। উনি এবার জিজ্ঞাসা করলেন, তো কোন ফিল্ম দেখেছ? আমি মাথা নিচে করে বললাম, একটা ইংরেজি ফিল্ম। মামি অমনি হো হো করে হেসে উঠলেন এবং বললেন, তুমি তাহলে অনেক বড় হয়ে গেছো দেখছি, আজকাল ইংরেজি ছবি দেখা হচ্ছে। আমি বললাম, প্লিজ মামাকে আবার এসব কথা বলে দিও না। মামি বললেন, আরে না রে বোকা, বলবো না। সন্ধ্যায় পার্থর বাড়িতে গেলাম নোট আনতে। দেখি বাড়িতে অন্য কেউ নেই, শুধু পার্থ একা। আমি বললাম, তোমার মা ভাই সব কোথায় গেছেন? ও বলল, ওর কোনো আত্মীয়ের বিয়ে, তাই ওর মা বাবা ভাই সবাই ওখানে গেছে, ফিরতে রাত হবে। ও আমাকে ওর রুমে নিয়ে বসালো। আমি তাড়াতাড়ি নোটগুলি চাইতেই ও বলল, আরে বসো না, এত জলদি কি আছে? আমি বললাম, না, বাসায় গিয়ে নোটগুলি একটু পড়তে হবে তো তাই। ও বলল, আরে ভাই, সারাদিন শুধু নোট পড়লেই হবে, মাঝে মাঝে একটু অন্য জিনিসও পড়ো, না হলে তো সারা জীবন একদম বোকাই রয়ে যাবে। আমি বললাম, সেটা আবার কি জিনিস? ও বলল, একটু দাঁড়াও। বলেই পার্থ ওর বেডের ম্যাট্রেসের নিচ থেকে কিছু বই বার করে আমার সামনে ধরল। আমি জিজ্ঞাসা করলাম, কি এইগুলি? ও বলল, হাতে নিয়ে নিজেই দেখো না। আমি একটি বই হাতে নিয়ে খুলে দেখি উলঙ্গ সব নরনারীর যৌনক্রিয়ার রঙিন ছবি। পুরো বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু নানা রকম নরনারীর বিভিন্ন পোজের রতিক্রিয়ার চকচকে ছবি। আমার শরীরটা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল। মনে হলো সেটা প্যান্ট ছিঁড়ে যে কোনো সময় বাইরে বেরিয়ে আসবে। আমার মনে এক ধরনের কৌতূহল জমা হলো, আর আমি ছবিগুলি একটা একটা করে দেখতে থাকলাম। জীবনে এরকম বই আমি আগে কখনো দেখিনি। বুঝলাম পার্থ যৌনবিদ্যায় অনেক দূর এগিয়েছে। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি বস, কেমন লাগছে, আরও দেখবে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আরও আছে তোমার কাছে? ও বলল, আরে আমার কাছে এইগুলির খনি আছে, চাইলে তুমিও নিতে পারো আমার কাছ থেকে, পরে আবার ফেরত দিয়ে দিও। আমি এক এক করে অনেকগুলি বই দেখলাম, এর মধ্যে অনেকগুলি আবার গল্পসহ, মানে চটি আর কি। আমি বুঝতে পারছিলাম না কি করব, নেব নাকি নেব না।
নিতে তো ইচ্ছে করছে, কিন্তু যদি মামির কাছে ধরা পড়ে যাই তবে তো সর্বনাশ। পার্থ খুবই চালু টাইপের ছেলে। ও আমার মনের অবস্থাটা বুঝতে পারল এবং বলল, আরে কোনো ভয় নেই, নিয়ে যাও তো। এই বয়সে পড়বে না তো কি বুড়ো হয়ে গেলে পড়বে এসব? আমি মনে মনে বললাম, যাহা 52 তাহা 53, যা হয় হবে, একটা তো নিয়ে যাই। আমি সুন্দর ছবিওয়ালা একটা চটি নিয়ে নিলাম। এরপর পার্থ আমাকে ওদের ড্রয়িং রুমে নিয়ে গেল এবং ডিভিডিতে একটা ব্লু মুভি চালিয়ে দিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এইগুলিও আছে তোমার কাছে? ও হেসে জবাব দিল, আমি তো আর তোমার মতো স্বামী বিবেকানন্দ নই, সব আছে আমার কাছে। তোমার যদি কখনো প্রয়োজন হয় তো নিয়ে যেও আমার কাছ থেকে। আমি বললাম, ঠিক আছে। তারপর মুভিটা দেখতে থাকলাম। আহ, কি সুন্দর একটা মেয়ে, কি তার ফিগার! পার্থ হঠাৎ বলে উঠল, কি বস, কেমন লাগছে? আমি বললাম, দারুণ। পার্থ হঠাৎ প্রশ্ন করল, লাগাবে নাকি একবার? আমি ওর কথাটা ঠিক বুঝতে পারলাম না। বললাম, মানে? ও বলল, মানে? আমি ওর কথায় অবাক হয়ে গেলাম। বললাম, যাহ, কি সব বলছ? ও বলল, ইয়ার কি নয়, সত্যি বলছি, চাইলে এক্ষুনি এনে দিতে পারি একটা মাল। আমি বললাম, আমি লাগাবো না, তুমি লাগালে লাগাও, আমি বরং এখন যাই। ও বলল, আরে না, আরেকটু বসো, পরে যেও। খুব ভয়ও লাগছিল, যদি কেউ জেনে যায় তবে মামা মামির কাছে মুখ দেখাবো কি করে। পার্থ এর মধ্যে কাকে যেন ফোন করে ওর বাড়িতে আসতে বলল। আমি বুঝলাম ও কোনো মেয়েকে আসতে বলেছে। এর মধ্যে আমার মোবাইলটাও বেজে উঠল। দেখি মামি ফোন করেছেন। আমি ফোনটা উঠালাম। মামি জিজ্ঞাসা করলেন, আর কত দেরি হবে আসতে? আমি বললাম, 15 মিনিটের মধ্যেই আসছি। মামি ফোন রেখে দিলেন। আমি পার্থকে বললাম, বস, তোমার সাথে থেকে এনজয় করতে পারলে ভালোই লাগতো, কিন্তু কি করব বলো, ওদিকে মামা মামি কি বলবে কে জানে। ও বলল, নো প্রবলেম বস, আরেকদিন প্রোগ্রাম বানাবো যখন বাড়িতে কেউ থাকবে না। আমি সম্মতি দিয়ে বিদায় নিলাম। বাসায় ফিরে দেখি মামা মামি দুজনেই আমার জন্য অপেক্ষা করছেন খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি উপরে আমার রুমে গিয়ে নোটগুলি টেবিলে আর চটিটা আমার বেডের নিচে রেখে নিচে নেমে এলাম খাবারের জন্য। খাবার টেবিলে মামার সাথে অনেক কথা হলো। আমার পড়াশোনা কেমন চলছে জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে মামা বললেন, তনু, আমার নাম, আগামী সপ্তাহে আমি আর তোমার মামি একটু গোয়া যাব এবং ওখান থেকে মুম্বাই হয়ে তারপর ফিরব। ফিরতে প্রায় 1 মাস লেগে যাবে। তুমি কি যাবে আমাদের সঙ্গে? আমি বললাম, না না, আমি যাব না, আপনারা বরং যেয়ে ঘুরে আসুন। আমার পড়াশোনাও আছে, আর তাছাড়া সামনে আমার ফাইনাল পরীক্ষা। মামা বললেন, ও আচ্ছা, ঠিক আছে। তোমার খাওয়া দাওয়া বানানোর জন্য কাজের মাসি থাকবেন, আর তোমার মামির ছোট বোন সুরভিও আসছে আগামী সপ্তাহে। ও তোমাকে সঙ্গ দেবে এই কদিন। আমি বললাম, ঠিক আছে মামা, আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে গিয়ে ঘুরে আসুন। আমি খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে আমার রুমে গিয়ে পড়ার টেবিলে বসেছি নোটগুলি নিয়ে। এর মধ্যে মামি রুমে ঢুকলেন। বললেন, কি এত দেরি হলো যে বাসায় ফিরতে? আমি বললাম, নোটগুলি বুঝে আনতে একটু দেরি হয়ে গেল। মামি বললেন, চলো না আমাদের সাথে, খুব মজা হবে। আমি দুষ্টুমি করে বললাম, না, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। মামি আমার চুল মুঠি করে ধরে বললেন, খুব পেকেছ না? আমি বললাম, যেটা সত্যি তাই বললাম। মামি খুবই অনুরোধ করতে লাগলেন আমাকে নেবার জন্য, কিন্তু আমার যেতে মন চাইছিল না। যা হোক, মামিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমাকে না নেবার জন্যে। মামি গুড নাইট বলে ওনার রুমে চলে গেলে আমি রুমের লাইটটা নিভিয়ে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালালাম এবং বেডের নিচ থেকে চটিটা বার করলাম। আহ, কি সুন্দর সব ছবিগুলো! আমি এবার একটা গল্প পড়তে শুরু করলাম। গল্পটা ছিল প্রাইভেট টিচারের সাথে ছাত্রীর যৌন লীলা নিয়ে। একদম রগরগে গল্প আর কি। গল্প পড়ে আমার অবস্থা তো চরমে। শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল। খুব ভালো লাগছিল। আমি উঠে বাথরুমে গেলাম। কিছুক্ষণ পর জলের পিপাসা লাগল। মনে করলাম উঠে গিয়ে ডাইনিং রুম থেকে জলের বোতল নিয়ে আসি। তাই পাজামাটা পরে দরজা খুলে নিচে ডাইনিং রুমের দিকে যাচ্ছি। ডাইনিং রুমের যাওয়ার সিঁড়িটা মামির রুমের পাশেই। হঠাৎ একটা চাপা মেয়েলি কণ্ঠের শব্দ শুনে থমকে গেলাম এবং দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম কোথা থেকে শব্দটা আসছে। মুহূর্তেই বুঝে গেলাম কণ্ঠটা আমার মামির। ড্রাইভার আর আমি, এক অপ্রত্যাশিত প্রেম। পর্ব ৩, শেষ রাত। ফোনটা কেটে যাওয়ার পর ঘরটা হঠাৎ খুব ছোট মনে হল। দেয়ালগুলো যেন এগিয়ে আসছে। আমি বারবার আরিফের নম্বরে ডায়াল করছিলাম। সুইচড অফ। বুকের ভেতর অদ্ভুত এক চাপ, যেন নিঃশ্বাস আটকে আসছে। জানালার বাইরে সন্ধ্যার আলো নিভে গেছে। শহরটা অচেনা, নিষ্ঠুর। আমি ছুটে বেরোলাম।
লজের সিঁড়ি নামতে নামতে পা কাঁপছিল। রাস্তায় নামতেই বুঝলাম কাকে জিজ্ঞেস করব, কোথায় খুঁজব। সেই অচেনা কণ্ঠের কথা, খোঁজ নিও, কানে বাজতে লাগল। আমি থানায় গেলাম। ডিউটি অফিসার উদাসীন গলায় বলল, কেউ নিখোঁজ হলেই অভিযোগ নেওয়া যায় না। আমার হাতে কাঁপুনি, কণ্ঠে কান্না, তবু কাগজপত্র ছাড়া তারা কিছুই করল না। বেরিয়ে এসে মনে হলো আমি একা, সম্পূর্ণ একা। রাতে লজে ভিড়ে দরজা বন্ধ করলাম। বিছানায় বসে আরিফের জামাটা বুকে জড়িয়ে ধরলাম। মনে পড়ল ও যাওয়ার সময় বলেছিল, ভয় পেও না। সেই কথাটাই এখন বুক চিরে যাচ্ছে। পরদিন ভোরে দরজায় টোকা। আমি চমকে উঠলাম। দরজা খুলতেই দেখি এক কিশোর ছেলেটা দাঁড়িয়ে, হাতে একটা কাগজ। বলল, আপা, কেউ দিয়ে গেছে। কাগজে শুধু একটা ঠিকানা, কোনো নাম নেই। বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। ঠিকানাটা শহরের প্রান্তে, পুরনো গুদাম এলাকা। আমি বেরিয়ে পড়লাম। পথটা যত এগোচ্ছে ততই জনমানবহীন। গুদামের লোহার দরজাগুলো মরচে ধরা। ভেতরে ঢুকতেই স্যাঁতসেঁতে গন্ধ। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, এখানে কেন? আমি ঘুরে দেখি, বাবার পুরনো দেহরক্ষীদের একজন। চোখে ঠান্ডা হাসি। ঘরে ফিরে যাও, সে বলল। আমি বললাম, আরিফ কোথায়? সে চুপ। তারপর বলল, ভুল করেছ। আমি ছুটে বেরোলাম, পেছনে পায়ের শব্দ। কোনোভাবে রাস্তায় উঠে এলাম। বাসে চেপে এলাকা ছাড়লাম। মাথার ভেতর একটাই কথা, ওরা কাছে আছে, খুব কাছে। সেদিন সন্ধ্যায় আবার ফোন এলো, এবার পরিচিত কণ্ঠ, বাবা, ফিরে এসো। তিনি বললেন, সব ঠিক হয়ে যাবে। আমি কাপা গলায় বললাম, আরিফকে ছেড়ে দিন। এক মুহূর্তের নীরবতা, তারপর ঠান্ডা কণ্ঠ, সে ভুল ছিল। কল কেটে গেল। আমি বুঝে গেলাম, এটা শুধু শাসন নয়, যুদ্ধ। আমি সিদ্ধান্ত নিলাম, প্রমাণ জোগাড় করতে হবে। বাবার লোকজন, গুদাম, অচেনা ফোন, সবকিছুর পেছনে যে ছক আছে সেটা প্রকাশ করতে হবে। আমি আরিফের অফিসে গেলাম। ম্যানেজার ভয়ে কথা বলতে চাইছিল না। অনেক অনুনয়ের পর বলল, সেদিন দুপুরে দুজন লোক এসে আরিফকে ডেকেছিল, বলেছিল একটা কথা আছে। আমি ফোনের কল লগ, মেসেজ সব জমা করলাম। থানায় আবার গেলাম। এবার অভিযোগ নিল তারা, তবু গতি ধীর। রাতে লজে ফিরতেই দেখি দরজার নিচে একটা খাম, ভেতরে ছবি, ঝাপসা, তবু বোঝা যায় আরিফ বাধা। বুকটা ফেটে গেল। খামের ভেতর আরেকটা কাগজ, শেষ সুযোগ। আমি জানতাম আমাকে একা যেতে হবে। ঠিকানা লেখা ছিল পুরনো নদীর ধারে পরিত্যক্ত ইটভাটা। রাত গভীর হলে আমি বেরোলাম। পথের বাতিগুলো নিভু নিভু। ইটভাটার কাছে পৌঁছে দূর থেকে আলো দেখলাম। ভেতরে ঢুকতেই বাবার পরিচিত মুখগুলো। মাঝখানে আরিফ, হাত বাঁধা, মুখে ক্লান্তি, চোখে আমাকে দেখেই আলো। আমি চিৎকার করে বললাম, ওকে ছেড়ে দিন। বাবা এগিয়ে এলেন, মুখে কোনো আবেগ নেই। তুমি ফিরবে, ও যাবে, তিনি বললেন। আমি বললাম, ও আমার স্বামী। বাবা হাসলেন, নির্বিকার। ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয়। আমি ছুটে আরিফের দিকে যেতে চাইলে দুজন আমাকে ধরে ফেলল। আরিফ চেঁচিয়ে উঠল, রিয়া! তারপর সবকিছু খুব দ্রুত ঘটল। একটা ধাক্কা, চিৎকার, অন্ধকারে ছায়া। আমি শুধু আরিফের চোখের দিকে তাকিয়েছিলাম। সে ফিসফিস করে বলল, ভয় পেও না। একটা শব্দ, ভীষণ শব্দ। আমি আর কিছু শুনিনি। জ্ঞান ফিরলে দেখি আমি মাটিতে পড়ে আছি। চারদিকে নীরবতা, আলো নেই। বাবার লোকজন চলে গেছে। আরিফ নড়ছে না। আমি হামাগুড়ি দিয়ে কাছে গেলাম। হাত ধরলাম, ঠান্ডা। বুকের ভেতর বাতাস নেই। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। শুধু কাঁদলাম, দীর্ঘ, নিঃশব্দ কান্না। ভোরের আলো ফুটতে পুলিশ এলো। কেউ একজন খবর দিয়েছিল। সবকিছু তখন খুব বাস্তব, খুব নিষ্ঠুর। রিপোর্ট লেখা হলো, প্রশ্ন, উত্তর। আমি শূন্য চোখে তাকিয়ে থাকলাম। দিন কয়েক পর বাবার বিরুদ্ধে তদন্ত শুরু হলো। প্রভাব ছিল, তবু প্রমাণও ছিল। খবরের কাগজে শিরোনাম এলো, সমাজ ফিসফিস করল। আমি আর ফিরে যাইনি। নাম বদলালাম, শহর বদলালাম, পড়াশোনা শেষ করলাম, চাকরি পেলাম। মানুষ আমাকে শক্ত বলত। তারা জানত না আমি প্রতিদিন রাতে একটা কণ্ঠ শুনি, ভয় পেও না। আজ অনেক বছর পর নদীর ধারে দাঁড়িয়ে এই গল্প লিখছি। বাতাসে ইটভাটার গন্ধ নেই, তবু স্মৃতি আছে। ভালোবাসা জিতেছিল কিনা আমি জানি না, শুধু জানি ভালোবাসার দাম আমি দিয়েছি। আরিফের কবরের সামনে দাঁড়িয়ে আমি ফিসফিস করে বলি,
আমি ঠিক আছি। পর্ব ৩ সমাপ্ত। ভোরের আলো ফুটতেই ট্রেনটা ধীরে থামল। জানালার কাছে জমে থাকা রাতের শিশিরে আমার মুখটা অস্পষ্ট দেখাচ্ছিল। মনে হচ্ছিল, এই মুখটা কি সত্যিই আমার? গত কঘণ্টায় আমি বাবার বাড়ি, পরিচয়, নিরাপত্তা সব কিছু পেছনে ফেলে এসেছি। পাশে বসে থাকা আরিফ আমার হাতটা শক্ত করে ধরেছিল। সেই স্পর্শে ভরসা ছিল, আবার অজানা ভবিষ্যতের শঙ্কাও। ভয় পাচ্ছ? আরিফ জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। ভয় আছে, কিন্তু তোমার সঙ্গে থাকলে পারব। নতুন শহরটা আমাদের চেনে না, এটাই ছিল সবচেয়ে বড় আশ্বাস। ছোট্ট একটা লজে আমরা উঠলাম, নামহীন গলি, ভাঙা সাইনবোর্ড, চুপচাপ মানুষ। মালিক কোনো প্রশ্ন করল না, টাকা নিল, চাবি দিল। ঘরটা ছোট, জানালাটা সরু, কিন্তু মনে হচ্ছিল এই ঘরেই প্রথমবার নিজের মতো করে নিঃশ্বাস নিচ্ছি। সেদিন দুপুরে আমরা মন্দিরে গিয়ে বিয়েটা করেছিলাম, নীরবে, অল্প লোকের সামনে। সিঁদুরের লাল রংটা কপালে লাগতেই বুকটা কেঁপে উঠেছিল। কোনো ঢাকঢোল নেই, বাবার আশীর্বাদ নেই, মায়ের কান্না নেই, শুধু দুইজন মানুষের শপথ। বিয়ের পর লজে ফিরে আমি চুপচাপ জানালার কাছে দাঁড়িয়েছিলাম। আরিফ ধীরে এসে বলল, রিয়া, আমি জানি সবকিছু সহজ হবে না। আমি ঘুরে তাকালাম। সহজ চাই না, সত্যি চাই। সেই দিনগুলোতে আমাদের জীবনটা ছিল খুব সাদামাটা। সকালে আরিফ বেরিয়ে পড়ত কাজ খুঁজতে, আগে গাড়ি চালিয়েছে, সেই অভিজ্ঞতাই ভরসা। আমি ঘর গুছাতাম, বাজার করতাম, রান্না শিখতাম, জীবনে প্রথমবার নিজের হাতে ভাত বসাতাম। ভাত একটু বেশি সেদ্ধ হয়ে গেলে আরিফ হাসত, বলতো, ভালোই তো। রাতে আমরা ছাদে উঠে বসতাম, আকাশে তারারা থাকত, নিচে শহরের আলো। আরিফ বলতো তার স্বপ্নের কথা, ছোট্ট একটা ট্রাভেল এজেন্সি, নিজের গাড়ি, শান্ত সংসার। আমি বলতাম পড়াশোনা শেষ করার কথা, স্বাধীনভাবে কাজ করার ইচ্ছে। আমরা পারব তো? আমি জিজ্ঞেস করতাম। পারতেই হবে, আরিফ বলতো। ভালোবাসা হারানোর চেয়ে কঠিন কিছু নেই। কিন্তু সুখের সঙ্গে সঙ্গে ভয়ও ছিল। প্রতিদিন সকালে আমি ঘুম ভাঙত দরজার শব্দে। মনে হতো বাবার লোকজন এসে গেছে। ফোন বন্ধ থাকত, তবু মাঝে মধ্যে অচেনা নম্বর থেকে মিসড কল আসত। আরিফ বলতো, ভয় পেও না, কিন্তু ওর চোখে আমিও দুশ্চিন্তা দেখতাম। একদিন আরিফ কাজ পেল, একটা ছোট ট্রাভেল অফিসে। বেতন কম, কিন্তু সৎ। সেদিন সন্ধ্যায় সে মিষ্টি নিয়ে ফিরেছিল। প্রথম দিন, বলেছিল। আমি হাসলাম, চোখ ভিজে উঠল। দিনগুলো এভাবেই কাটতে লাগল, লুকিয়ে থাকা, কিন্তু বেঁচে থাকা। আমরা খুব সাবধানে চলতাম, একসাথে বেশি বেরোতাম না, ছবি তুলতাম না, কাউকে বিশ্বাস করতাম না। তবু শহর ছোট, খবর ছড়াতে সময় লাগে না। এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে আমার মনে হল কেউ আমাদের অনুসরণ করছে। আমি হাতটা শক্ত করে আরিফের বাহুতে চেপে ধরলাম। আমার ভালো লাগছে না, বললাম। আরিফ থামল, পেছনে তাকালো। লোকটা তখনই অন্যদিকে ঘুরে গেল। আরিফ বলল, ভয় পেও না। কিন্তু সেদিন রাতে আমরা দুজনেই ঘুমোতে পারিনি। এর মধ্যে বাড়ির খবরও এসে পৌঁছল। বাবার রাগ, পুলিশের কাছে অভিযোগ, প্রভাবশালীদের নড়াচড়া, সব। আরিফ খবরটা শুনে চুপ করে রইল। আমি বললাম, চলো দূরে চলে যাই। আরিফ মাথা নাড়ল। পালাতে পালাতে জীবন কাটানো যায় না, এখানে দাঁড়িয়েই লড়তে হবে। আমি বুঝলাম, এই লড়াই সহজ নয়, তবু ওর দৃঢ়তা আমাকে সাহস দিল। একদিন হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর থেকে। লেখা ছিল, ফিরে এসো, নইলে ফল ভালো হবে না। আমার হাত কাঁপতে লাগল। আরিফ পড়ে চুপ করে গেল। কিছুক্ষণ পর বলল, এটা আমাকে ভয় দেখানোর জন্য। সেই রাতেই আমরা সিদ্ধান্ত নিলাম, জায়গা বদলাব, আরও ভেতরের দিকে, কম পরিচিত এলাকায়। নতুন ঘর, নতুন পরিচয়। আরিফ অফিস বদলালো, আমি অনলাইনে পড়াশোনা শুরু করলাম। তবু ছায়া যেন পিছু ছাড়ে না। একদিন অফিস থেকে ফেরার পথে আরিফ বলল, আজ একজন আমার নাম জিজ্ঞেস করছিল। আমার বুকটা ধক করে উঠল। কি বললে? কিছু বলিনি, কিন্তু বুঝেছি ওরা কাছে চলে এসেছে। সেই রাতে আমরা অনেক কথা বললাম, ভবিষ্যৎ, ঝুঁকি, ত্যাগ। আরিফ হঠাৎ বলল, যদি কখনো আমাকে না পাও? আমি থামিয়ে দিলাম, এই কথা বলবে না। আরিফ মৃদু হাসল, জানি, তবু বলছি, তুমি শক্ত থাকবে। দিনের পর দিন টেনশন বাড়তে লাগল। আমি বুঝতে পারছিলাম, এই সুখের ভেতরেই একটা ভাঙনের শব্দ আছে। এক সন্ধ্যায় আরিফ দেরি করে ফিরল, মুখে ক্লান্তি। বলল, আজ অফিসের সামনে দুজন লোক ছিল।
আমি কিছু বলিনি, শুধু ওর হাতটা ধরে রাখলাম। সেই রাতে বৃষ্টি নামল, জানালার বাইরে অন্ধকার। হঠাৎ দরজায় হালকা টোকা। আমি চমকে উঠলাম। আরিফ ইশারা করল, চুপ। দরজার ওপাশে কেউ বলল, ভাই, একটু সাহায্য দরকার। আরিফ দরজা খুলল না। কিছুক্ষণ পর শব্দ সরে গেল। আমরা নিঃশ্বাস ছাড়লাম, কিন্তু জানতাম এটা শেষ নয়। পরদিন সকালে আরিফ বলল, আমাকে আজ বাইরে যেতে হবে। যেও না, আমি বললাম। কিছু কাজ আছে, দুপুরের মধ্যেই ফিরব। আমি জানি না কেন সেদিন বুকটা ভারী ছিল। দরজার কাছে দাঁড়িয়ে ওকে যেতে দেখলাম। ও ফিরে তাকিয়ে হাসল, ভয় পেও না। দুপুর গড়ালো, বিকেল হল, আরিফ ফিরল না। ফোন বন্ধ। আমার বুকের ভেতর অজানা আশঙ্কা। সূর্য ডুবে যাবার সময় ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। আমি ধরলাম। ওপাশ থেকে শুধু বলা হলো, খোঁজ নিও। ফোন কেটে গেল। আমি জানতাম ঝড়টা আসছে।